দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। ক্ষমা প্রার্থনা ও সাফাই একসঙ্গে চলে না, আপত্তিকর মন্তব্য মামলায় কুণাল ঘোষকে জরিমানা হাইকোর্টের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর, অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এলো নতুন আপডেট। আমেরিকার ১৪০টি ঘাঁটিতে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধংদেহী পরিস্থিতি। আরো কয়েকদিন ডিম নিয়ে আলোচনা করতে থাকুন, ইসকন কবে থেকে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী। ওহিও থেকে ফ্ল্যাট, নিউ টাউনের বহুতলে টাকার পাহাড়, সঙ্গে নোট গোনার মেশিন, নেপথ্যে বড় কোন রহস্য? আসছি বিস্তারিত খবরে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার দায়ে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের ভৎসনার মুখে পড়লেন বিধায়ক কুণাল ঘোষ। শতপ্রণোদিত আদালত অবমাননার এই মামলায় কুণালকে ২০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ৪ সপ্তাহের মধ্যে এই জরিমানা জমা না দিলে ৩ দিনের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানির সময় কুণাল ঘোষের তরফে দাবি করা হয় তিনি ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং আদালতকে অসম্মান করার কোনো উদ্দেশ্যেই তার ছিল না। তবুও আদালত যদি তার মন্তব্যে আঘাত পেয়ে থাকে তবে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থী। এই প্রেক্ষিতেই আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আদালত অবমাননার মামলায় ক্ষমা প্রার্থনা এবং নিজের বক্তব্যের পক্ষে সাফাই, এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। আদালত মনে করছে কুণাল একদিকে ক্ষমা চেয়েছেন, আবার অন্যদিকে নিজের বক্তব্যকে সঠিক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তাই তার এই ক্ষমা প্রার্থনা আন্তরিক নয় এবং তা গ্রহণযোগ্য হতে পারে না। আদালত জানিয়েছে, কুণাল ঘটনাস্থলে না থাকলেও সংবাদ মাধ্যমে তার মন্তব্য বিচারপতির নিরপেক্ষতা ও বিচার ব্যবস্থার স্বাধীনতার উপর সরাসরি আঘাত করেছে। একই মামলায় অভিযুক্ত ৭ জন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের প্রত্যেককে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে দীর্ঘদিনের বঞ্চনা ও মানসিক হতাশার কথা বিবেচনা করে তাদের ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে আদালত। উল্লেখ্য যে গত বছরের এপ্রিল মাসে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিকালে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন ও বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে স্লোগান তোলার ঘটনা ঘটে। সেই সময় কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনজীবীদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ করেন। এই ঘটনায় বিচার ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অভিযোগের শতপ্রণোদিত মামলা দায়ের করে হাইকোর্টের প্রধান বিচারপতির গঠিত বিশেষ বেঞ্চ। অবশেষে সেই মামলার চূড়ান্ত রায়ে কুণাল ঘোষ ও ওই চাকরি প্রার্থীদের জরিমানা করা হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এলো অষ্টম বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত নতুন আপডেট। জানা যাচ্ছে ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। বেতন ও পেনশন সর্বশেষ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৩২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন বেড়ে ২৭,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ বর্তমান কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ গুণ বাড়ানোর দাবি জোরদার হচ্ছে, তবে অন্তত ৩ গুণের বেশি বাড়লেও মূল বেতন ৩২,৫০০ টাকায় পৌঁছাতে পারে। নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কর্মীরা বকেয়া এরিয়া সহ বর্ধিত টাকা হাতে পেতে পারেন। বেতন কমিশনের পাশাপাশি আরও একটি খুশির খবর হলো ডিএ বৃদ্ধি। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী চলতি বছরের আগস্ট মাস থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩% পর্যন্ত বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য মুদ্রাস্ফীতির হার বিশ্লেষণ করে এই ৩% বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই জোড়া সুখবর বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র যুদ্ধ শুরু হয়েছে।
রবিবার আমেরিকার বাহিনী ইরানের কেশম, সিরিক, বন্দর আব্বাস ও বুশেহর সহ 140টি এলাকায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই মার্কিন হামলার পাল্টা জবাবে সোমবার কুয়েত ও বাহরাইনের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে এলোপাতাড়ি হামলা শুরু করেছে ইরানের আইআরজিসি। তেহরানের এই বিধ্বংসী হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের ডিপো, রাডার ব্যবস্থা এবং ড্রোন অবকাঠামো কার্যত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের এই প্রত্যাঘাত কুয়েত ও বাহরাইনের পাশাপাশি কাতার, ওমান এবং জর্ডানের মার্কিন ঘাঁটিতেও ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, পরমাণু বোমার চেয়েও ইরানের কাছে হরমুজ প্রণালী বেশি গুরুত্বপূর্ণ এবং যে কোনো মূল্যে তারা এই জলপথ রক্ষা করবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডও পাল্টা দাবি করেছে, হরমুজ প্রণালী এককভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন নয় এবং সেখানে অবাধ নৌ চলাচল বহাল রাখতে মার্কিন বাহিনী পুরোদমে প্রস্তুত। দুই দেশের এই অনড় অবস্থানে গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। কলকাতার স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। কিছুদিন আগে রাজ্য সরকার এই সিদ্ধান্তের কথা জানানোর পরে বিভিন্ন মহলে নানান প্রশ্ন ওঠে। পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে কিনা সেই প্রশ্ন তোলেন অনেকেই। সোমবার বিকাশ ভবনে শিক্ষাক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সমন্বয় নিয়ে বৈঠকের পর মিড ডে মিলের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা সহ একটি বড় অংশের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। 1 আগস্ট থেকে মিড ডে মিল বিতরণ শুরু করবে তারা। পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে কিনা সেই প্রশ্ন জিইয়ে রেখে মুখ্যমন্ত্রী বললেন, আরও কয়েকদিন আলোচনা করুন। 1 আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্ব শুধু ইসকনকে দেওয়া নয়, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচেও বরাদ্দ বাড়ালো রাজ্য। এই নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়গুলিতে আয়োজিত খাবারের পুষ্টি ও মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 64 পয়সা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নতমানের সুষম আহার পাবেন। আর বিদ্যালয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি 3 টাকা 22 পয়সা বহন করবে। এটিও 1 আগস্ট থেকে কার্যকর হবে। গতকাল বিকাশ ভবনে বৈঠক শেষে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 1 আগস্ট থেকে 6 টাকা 78 পয়সা বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে। আর 1 আগস্ট থেকে কলকাতা সহ বড় একটি অংশের স্কুলগুলিতে মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে ইসকন। তারা কিছু ভর্তুকিও দিচ্ছে, উচ্চমানের খাবারও দেবে। এরপরেই ডিমের প্রসঙ্গ তুলে বলে, আপনারা আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন, বাকিটা 1 আগস্ট আমি আপনাদের বলবো। নিউ টাউনের বুকে বিপুল পরিমাণ টাকার হদিশ। একটি বহুতল ফ্ল্যাটে থরে থরে সাজানো রয়েছে বিপুল অঙ্কের নগদ অর্থ। গোপন সূত্রে এমন খবর পেয়ে তড়িঘড়ি গত সোমবার মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা এবং নিউ টাউন টেকনো সিটি থানার পুলিশ আধিকারিকদের একটি বিশাল টিম। ফ্ল্যাটের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তের স্বার্থে একের পর এক পুলিশের গাড়ি এসে পৌঁছায় ওই আবাসন চত্বরে। ভেতরে কি চলছে তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। ভেতরে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সামগ্রী সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পুলিশ আধিকারিকরা বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী আদান প্রদান করেছেন, যা এই তদন্তে বড়সড় মোড় আনতে পারে বলে অনুমান। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো, এর উৎস কি এবং কোনো বড় আর্থিক জালিয়াতি বা অপরাধ চক্রের সঙ্গে এই ফ্ল্যাটের বাসিন্দারা যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই অভিযানের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই বিল্ডিংটা প্রথমে ওহিও ছিল, পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যায় এবং বেশ কিছু লোকজন গত 7 মাস ধরে এই বিল্ডিংয়ে যাতায়াত করত। বিভিন্ন সময় ট্রাঙ্ক নিয়ে ভেতরে ঢুকত। যে বাড়িটিতে তল্লাশি অভিযান চলে সেটি প্রসন্ন কুমার রায়ের বাড়ি বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘ প্রায় 12 ঘন্টা পর অবশেষে নিউ টাউনের যে ফ্ল্যাট থেকে নগদ বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়, ছোট বড় 6টি
টাকা গোনার মেশিন, 3টে বড় ট্রলি ভর্তি টাকা, এছাড়াও 2টি 4 চাকা গাড়ি, 2টি টাকা নিয়ে যাওয়া গাড়ি এবং একটি স্কুটি ছিল, সেগুলিও নিয়ে যাওয়া হয়েছে। এই ফ্ল্যাটের মধ্যে থেকে 6 জন পুরুষ ও 1 জন মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, কল সেন্টারের আড়ালে টাকা হাওলার মাধ্যমে পাচার করা হতো কি? বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে এই বাড়িতেই গোনা হতো। উদ্ধার হওয়া টাকা, টাকা গোনার মেশিন ও টাকা নিয়ে যাওয়ার গাড়ি দেখে এমনটাই অনুমান। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার গাড়ি করে টাকা কোথায় নিয়ে যাওয়া হতো, কোথা থেকে টাকা আনা হতো, খতিয়ে দেখা হচ্ছে।